হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিকপ্যাক। দেখে ফেললাম বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ কালপুরুষ। যদি এক কথায় বলতে হয় ভাই, এই রকম সিরিজ আমি বাংলাদেশে আর দেখি নাই। সম্পূর্ণ মজাটা পেতে হলে অবশ্যই চরকি সাবস্ক্রিপশন কিনে সেখান থেকে ভিডিওটা দেখতে হবে। আর যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের জন্য আজকের অ্যানালিসিস ভিডিও। মানে কি নাই এই ওয়েব সিরিজে? থ্রিলিং, কিলিং, ডিটেকটিভ। তবে আমার কাছে যে পার্টটি সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে দ্য ফিলোসফি অফ টাইম। যারা সায়েন্স ফিকশন বা টাইম ট্রাভেলের মুভি দেখেন তাদের জন্য এই ওয়েব সিরিজটা খুবই ভালো লাগবে। আর এগুলো যাদের মাথার উপর দিয়ে যায় সমস্যা নেই, তাদেরকে খুব সহজে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের প্রথমে আমরা দেখতে পাই ফারিয়া নামে একটা মেয়ে পার্কের মধ্যে হাঁটাহাঁটি করছে অনেক রাতের বেলায়। সেখানে কোনো লোকজন নাই। তাকে বেশ সন্ত্রস্ত লাগে এবং কাকে যেন ফোন করছিল। সে গিয়ে একটা লেকের পাড়ে বসে, তারপর পাশে কি যেন একটা দেখে একটু উঠে দাঁড়ায়, আর অমনি পেছন থেকে মুখ বাঁধা কেউ একজন এসে তাকে হত্যা করে ফেলে। এই ঘটনার পরদিন অর্থাৎ ডিসেম্বর 2, 2023 সাল ধানমন্ডি লেকের পাশে পাওয়া যায় ফারিয়ার লাশ। এই কেসের দায়িত্ব দেওয়া হয় মিরাজ নামে একজন পুলিশ অফিসারকে, আর তার হেল্পার হিসেবে থাকে ইন্সপেক্টর শফিক। দেখা যায় ফারিয়ার লাশটাকে লেকের পাড়ে একটা বটগাছের মধ্যে কেউ টেনে এনে রেখে গেছে, গায়ের উপরে একটা সাদা কাপড় দেওয়া, আর কাপড়ে কাঁচা হলুদের গন্ধ। পুলিশ তাদের প্রাথমিক তদন্ত শেষ করে কিন্তু কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তবে মিরাজ একটা ব্যাপার খেয়াল করে যে লেকের পাড়ে 2টা চেয়ার ছিল, এখন দেখা যায় একটা, আর একটা চেয়ার মিসিং। সে শফিককে বলে ব্যাপারটা নোট করো। মিরাজ ঘটনা স্পটটা একটু ঘুরে ঘুরে দেখে, আর লাশ টেনে নিয়ে যাওয়াতে রাস্তায় যে রক্তের দাগ পড়েছে যেখানে তাকে হত্যা করা হয়েছে, এই সকল জায়গায় গিয়ে তার গায়ের মধ্যে যেন কেমন একটা লাগতে থাকে। মানে তাকে দেখে মনে হচ্ছিল সে খুব অসুস্থ ফিল করছে। মিরাজকে জানানো হয় ওই স্পট থেকে 2জন ইয়াবাখোরকে ধরা হয়েছে। তাদেরকে থানায় আনা হয় এবং তারা বলে যে লাশটা প্রথমে তারাই দেখেছিল এবং তারা পুলিশকে ইনফর্ম করে। মিরাজের কেন জানি মনে হতে থাকে যে এরা খুনি না, কারণ খুন করলে পকেটে ইয়াবা থাকতো না, অলরেডি খেয়ে ফেলতো। আর পুলিশের কাছে সেভাবে তো তাদের বলার কোনো প্রয়োজনই ছিল না, পাশে লেক ছিল, ফেলে দিতে পারতো। যাই হোক, ওই 2জনের কাছ থেকে গল্প শুনে যে কিভাবে কি দেখেছে তারাও বলে যে স্যার একটু গেছিলাম ইয়াবা খাইতে, ফয়েল পেপার খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে এই লাশ দেখছি, তখন আমরা ভয়ে দৌড় দিয়ে পুলিশের কাছে চলে আসছি। বলে আর কিচ্ছু দেখো নাই? এই গল্প একজন বলছিল, পাশের জন বলে যে স্যার আর একটা ব্যাপার দেখছি, কিন্তু আসলে এটা যে কিভাবে বলি বিশ্বাস করবেন কিনা, দূর থেকে দেখেছিলাম লেকের পাড়ে একজন মানুষকে, চেহারা বুঝতে পারিনি, অন্ধকার ছিল, আর আমাদের চোখের সামনে লোকটা হঠাৎ করে হাওয়া হয়ে গিয়েছে। যাই হোক, এই গল্প শুনে মিরাজের বিশ্বাস হয় না এবং সে বুঝতে পারে যারা খুন করেনি। মিরাজ আসলে মায়ের ধরে বিশ্বাসী ছিল না। সে আসামি এবং সাসপেক্টদের সাথে খুব বন্ধুত্বপূর্ণভাবে কথা বলতো, যেন তারা ফ্রিলি সবকিছু বলে দেয়। মিরাজকে তার অফিসার ডাকে এবং সেখানে বলে এই কেসের দায়িত্ব তোমাকে দিচ্ছি মিরাজ, যত দ্রুত সম্ভব সলভ করো। সে একটু সময় চাইলে তার পাশে বসে থাকা তারই একজন কম্পিটিটর, মানে সেও পুলিশ, মানে বলা যেতে পারে যে মিরাজকে হিংসা করতো, নাম জাহাঙ্গীর। সে বলে স্যার এসব নিয়ে এত দেরি করার তো কিছু নাই, ইয়াবাখোর 2টারে পিটানি দিলে ওরা এমনি স্বীকার করে ফেলবে সবকিছু, ব্যাস কেস সলভ। কিন্তু মিরাজ তো এই মার ধরে বিশ্বাসী না। যাই হোক, এরপর মিরাজ এই খুনের সঙ্গে সংশ্লিষ্ট একে একে সবার সাক্ষাৎকার নিতে থাকে। প্রথমে সাক্ষাৎকার নেওয়া হয় একজন ইমামের, যে কিনা প্রথম ওই লাশটি দেখেছিল। ইমাম জানায় ফজরের নামাজ পড়ার পর আমার সকালে হাঁটার অভ্যাস। এই মেয়েটাকে আগেও দেখেছি কিন্তু কখনো কথাবার্তা হয়নি। হঠাৎ করে পার্কে সেদিন যখন লাশটা দেখি উলঙ্গ অবস্থায় পড়ে আছে, আমি আমার গায়ের চাদর খুলে তার শরীরটাকে শুধু ঢেকে দিয়েছি, আর কিছুই না। তারপর ডাকা হয় ফারিয়ার রুমমেটকে। পুলিশ তাকে ফোন দিয়ে তার বান্ধবী মারা গিয়েছে জানালে সে বলে আমি তো অফিস শেষ করে আসবো। মানে মানুষ এখন কতটা নিষ্ঠুর হয়ে গেছে আমরা একবার ভাবেন। রুমমেট মারা গেছে, সে বলতেছে অফিসটা শেষ করে তারপর আসবো। তাকে ডাকা হলে সে বলে আসলে ও একটু কেমন কেমন যেন ছিল, একটু ছোটখাটো পোশাক টোশাক পরতো, ঘরের মধ্যে প্রায় বাইরে থাকতো, দেরি করে বাসায় আসতো। ওই রাতে কেন গিয়েছিল তা আমি কিছু জানি না, আমাকে কিছু জানিয়ে যায়নি। আরো ডাকা হয় ওই বাসার দারোয়ানকে। দারোয়ান বলে স্যার আমি 1 মাস হয়েছে এখানে জয়েন করছি, নতুন মানুষ, সবাইকে তো ওইভাবে চিনি না, তবে উনি একটু রাত করে বাসায় যেতেন আসতেন, এইটুকু পর্যন্ত বলতে পারি। সাক্ষাৎকার থেকে আসলে তেমন ফ্রুটফুল সে কিছুই পায় না। তারপর দেখানো হয় মিরাজের ফ্যামিলি। তার ওয়াইফের নাম ছিল নোভা। তারা অনেকদিন ধরে একটা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তাদের বাচ্চা কনসিভ হচ্ছে না। এই জন্য তাদের একটু ফ্যামিলি ক্রাইসিস চলছিল আর কি মনে মনে। মিরাজ বিছানায় পিঠ লাগাতেই তার একটু ঘুম চলে আসে, আর সে কি সব উল্টোপাল্টা স্বপ্ন দেখতে থাকে। তখনই নোভা তাকে এসে জানায় যে তাদের এবারও কনসিভ হয়নি, রেজাল্ট নেগেটিভ। মনটা ভীষণ খারাপ, মিরাজের কাছে বিড়ি খেতে চায়। মিরাজ বলে তুমি যেটা খাও এটা আমার কাছে নাই। সে বলে প্লিজ এখন বাইরে গিয়ে একটু নিয়ে আসো না, আমার এখন একটা বিড়ি খাওয়া লাগবে। মানে তার ওয়াইফ বিড়ি খাইতো আসলে ডিপ্রেশনে মাঝে মাঝে। যাই হোক, অগত্যা মিরাজ বাইরে চলে আসে তার ওয়াইফের জন্য বিড়ি নিতে। একটা টঙের দোকান থেকে সে নিজে একটা বিড়ি ধরায়, আর ওই সময় তাকে একজন এক্স পুলিশ কল দেয়, তার নাম শামসুল আলম। সে বলে এসআই মিরাজ, আমি আপনাকে খুঁজছি অনেক দিন থেকেই, আপনি যে কেসটা নিয়ে কাজ করছেন আমি আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারি, আমার কাছে কিছু তথ্য আছে। আমিও একজন এক্স পুলিশ, এই সেম কেসটা আমার সঙ্গে ঘটেছিল এবং আমাকে বলেছিল যে এসআই মিরাজের শরণাপন্ন হতে। এই মার্ডার যে হবে এটা আগে থেকেই ঠিক করা ছিল। যাই হোক, এত কথা মোবাইলে আপনাকে বোঝানো সম্ভব না। আমার কেসের পুরনো ওই ফাইল নিয়ে আমি আপনার কাছে আসছি, আশা করি আপনি অনেক উপকৃত হবেন। ফোনটা হঠাৎ কেটে যাওয়ার পর মিরাজ একটা ট্যাক্সি ডাক দিয়ে কোথায় যেন চলে যায়, সেটা দেখানো হয় না। তারপরের দৃশ্যে চলে যাওয়া হয় পরদিন। স্পটে গিয়ে মিরাজ খুঁজতে থাকে যে কোনো ক্লু পাওয়া যায় কিনা। কিছুই খুঁজে পাচ্ছিল না, শুধুমাত্র একটা পায়ের ছাপ পায়।
একটা বড় বুটের দাগ, তার পাশে একটা নতুন করা গর্ত খুঁজে পায়। যে মেয়েটা মারা গেছে তার ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় তাকে ধর্ষণ করা হয়নি, তবে তার মৃতদেহের উপরে দুইজন আলাদা মানুষের বীর্য পাওয়া গিয়েছে। ডাক্তার আরো জানায় তার এই কান থেকে ওই কান পর্যন্ত কেটে ফেলা হয়েছে যেন খুব দ্রুত মারা যায়। আর একটা বিষয় হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট ছিল, তার পেটে 2 মাসের একটা বাচ্চা। এই বাচ্চা থাকার কথা শুনে নাইম তো পুরো অবাক হয়ে যায়। সে বলে, এটা আপনি আমাকে আগে বলবেন না? এরপর মিরাজ এই পর্যন্ত পাওয়া সকল তথ্য নিয়ে পুলিশদেরকে ব্রিফ করে যে সে কি পেয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় ওইখানে কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। ওই নেশাখোর দুইটা প্রবেশ করার 10 মিনিটের মধ্যে তারা আবার দৌড়ে সেখান থেকে চলে আসছে পুলিশের কাছে। পোস্টমর্টম রিপোর্টে যে সময় খুন হওয়ার কথা বলা হয়েছে তারপরে আসলে নেশাখোররা প্রবেশ করেছে, সো তারা করে নাই। এবং ওইখানে পায়ের ছাপ পাওয়া গিয়েছে, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা আসলে কেউ একজন প্ল্যান করে করেছে। দেয়ার ইজ সামওয়ান এলস বিহাইন্ড। তো মিরাজের পর তার রুমমেটকে আবারও ডাকে এবং তাকে জিজ্ঞেস করে যে তার কোনো প্রেম ছিল কিনা বা কারোর সাথে সম্পর্ক ছিল কিনা। তার কাছ থেকে জানা যায় ফারিয়ার এক বয়ফ্রেন্ডের কথা। তিনি একজন বিবাহিত লোক। তার বাসায় গিয়ে জানা যায় সে ব্যবসায়ের কাজে থাইল্যান্ড গিয়েছে। তার স্ত্রীর কথাবার্তায় বোঝা যায় যে তাদের মধ্যেও সম্পর্ক খুব একটা ভালো না। মার্ডারের সময় উল্লেখ করে ওই সময় ওনার হাজবেন্ড কোথায় ছিল জিজ্ঞেস করলে বলে আমাদের একটা দাওয়াত ছিল, বাসায় অনেক গেস্ট ছিল এবং আমরা এখানেই ছিলাম। বলে প্রমাণ করতে পারবেন? বলে হ্যাঁ, ওখানে 15-20 জন মানুষ ছিল, তারা সবাই বলবে আমার হাজবেন্ড আমি সবাই এখানেই ছিলাম। মিরাজের সন্দেহ তো মিলছেই না, ব্যাপার কি? মিরাজকে আরো জানায় তিনি 2-3 দিন পরই বাংলাদেশে ফিরবেন। মিরাজ আর কথা না বাড়িয়ে চলে আসে। কেস সলভ করতে পারছে না, এই জন্য মিরাজের প্রচন্ড মন খারাপ দেখে তার ওয়াইফ একদিন নামাজ পড়তে যাচ্ছিল, তার জন্য দোয়া করতে যাচ্ছিল। তখন আমরা জানতে পারি মিরাজ আসলে কোনো ধর্মে বিশ্বাসী না, সে যা দেখে না তা সে বিশ্বাস করে না। আস্তাগফিরুল্লাহ। সে তো তার স্ত্রীর উপর রাগ করে যে দূর এসব আমি বিশ্বাস করি না। আর ঠিক ওই মুহূর্তেই তার ওই যে অ্যাসিস্ট্যান্ট শফিক, সে মিরাজকে ফোন দিয়ে বলে যে স্যার আপনি দ্রুত একটু অফিসে চলে আসেন। লাশঘর থেকে একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি যেখানে একজন মানুষকে দেখা গিয়েছে ফারিয়ার বডি থেকে কি যেন সরাচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। মিরাজ ওই সময় বের হতে যায় আর তখনই তোর ওয়াইফ তাকে বলে যে দেখছো দোয়া কাজ হয় কিনা। এই তো দোয়া কাজ করলো। যাই হোক, সিসি ক্যামেরার এই ফুটেজে আমরা পরিচিত হই শেহজাদের সঙ্গে। শেহজাদ চরিত্রে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী। প্রথমে তারা মর্গে যায় যে এই লোককে কেউ দেখেছে কিনা বা এই লোক কিভাবে ঢুকলো। দারোয়ান জানায় স্যার লাশের ঘর থেকে কে কি চুরি করবে, আমি তো এখানেই চাবি রেখে 15 মিনিটের জন্য খাইতে গেছিলাম, কি জানি কেউ ঢুকছে কিনা। লাশ ঘরে তো কখনো কেউ কোনোদিন কিছু চুরি করতে ঢোকে না। তারপর তারা ফারিয়ার বডি চেক করে দেখে তার মাজা বরাবর একটা ইনজেকশনের দাগ, কোনো কাটা ছেঁড়া নাই। ঠিক 8 দিন পর সিসি ক্যামেরাতে যে লোকটাকে দেখা গিয়েছে তার ঠিকানা মিরাজরা খুঁজে পায়। পুরান ঢাকার অনেক পুরাতন একটা পরিত্যক্ত টাইপের বাড়ি। সেই বাসার দোতলায় তারা অভিযান চালায়। রুমে ঢুকে দেখে কেউই নাই। তারপর হঠাৎ পাশের রুম থেকে শেহজাদ তার দুপুরের খাবার নিয়ে এসে তাদেরকে দেখে বলে যে কি দেখেন আমার এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছে, আমি খাওয়ার আগে আপনাদের সাথে কথা বলতে পারবো না। সেখানে পুলিশ দেখতে পায় একটা আস্ত গবেষণাগার, অনেকগুলো বই খাতা, ইঁদুর, বিভিন্ন রাসায়নিক উপাদান। সেইখান থেকে একটা কাচের বোতল মিরাজ তার নিজের পকেটে রেখে দেয় চেক করার জন্য, মানে ল্যাবে নিয়ে গিয়ে দেখবে যে সে আসলে কি বানাচ্ছে, এর মধ্যে কি আছে। শেহজাদকে দেখে মনে হয় সে খুব স্বাভাবিক আছে। এই পুলিশের সবাইকে যেন সে এক্সপেক্টই করছিল এরকম একটা ব্যাপার। তার মধ্যে কোনো তাড়াহুড়া বা দুশ্চিন্তার কোনো ভাব ছিল না। পুলিশের প্রশ্নে সে জবাব দেয় আমাকে বলতে পারেন হাতুড়ি ডাক্তার, এই হার্বাল টাইপের ওষুধ বানাই, এখানে গবেষণা করি। বলে আপনারা খাবার খাবেন? অবশ্য আমার এখানে এক্সট্রা প্লেট নাই, পরির একটা প্লেট আছে, সেটা কাউকে ধরতে দেয় না। খুব ন্যাচারাল ভাবে কথাবার্তা বলতে থাকে। শেহজাদের খাওয়া শেষ হলে মিরাজ তাকে গিয়ে ওই সিসিটিভি থেকে তুলে আনা তার একটা ছবি তাকে দেখায় আর বলে আপনি এই মর্গে কি করতে গেছিলেন, সত্য কথা বলেন। দেখতে তো আমার মতো মনে হচ্ছে, কিন্তু আমি তো এখানে যাই নাই, আমি তো ওই দিন এখানেই ছিলাম। শেহজাদ একেবারে অস্বীকার করে গেলেও তাকে প্রাইম সাসপেক্ট হিসেবে মিরাজ থানায় ধরে নিয়ে আসে। জাহাঙ্গীর তাকে বলে যাক সাসপেক্ট তো পেয়ে গেছেন, আনতে হবে, ধরতে হবে, পিটাইতে হবে, স্বীকারোক্তি নিয়ে নিতে হবে, কেস সলভ। এছাড়া মিরাজের যে একটু ভুড়ি মোটা ছিল, হেলদি ছিল, এটা নিয়েও সে মিরাজকে নানান কথা বলে, টিজ করে। মিরাজ সেগুলো সবই হজম করে যায়। সেখান থেকে অফিসে আসার পর দেখে ওই যে সেই এক্স পুলিশ তার অফিসে এসে হাজির। অনেক পুরাতন একটা ফাইল তাকে দিয়ে বলে যে এই যে দেখেন এই সেম দিনে সেম জায়গায় একটা খুন হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল এই একই তারিখে অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখে আরো একটা খুন হবে এবং সেখানে আপনার নামও মেনশন করা ছিল। মানে মিরাজের সব মাথার উপর দিয়ে যাচ্ছিল যে কি উল্টাপাল্টা বলতেছে, একই তারিখে কি, মানে সে কিছু বুঝতেই পারছিল না। শামসুল আলম তাকে বলে ওকে ফাইন, আপনি বুঝতে না পারলে সমস্যা নেই, আমি ফাইলটা রেখে যাচ্ছি, আপনি একটু দেখেন, আশা করি আপনি উপকৃত হবেন। মিরাজ ওই ফাইলটা খুলে এরকম আরো একটা খুনের ঘটনা দেখে সে তো অবাক হয়ে যায়। শামসুল আলমের কাছে ওই খুনির একটা স্কেচও ছিল। তারপর মিরাজ শামসুল আলমকে ওই চঞ্চল অর্থাৎ শেহজাদের কাছে নিয়ে যায়। শামসুল আলম তাকে বলে কেমন আছেন, চিনতে পারছেন আমাকে? আপনার তো আমাকে চেনার কথা, খুব ভালো করেই চেনার কথা। আমি যখন পুলিশ ছিলাম ওই যে একটা ফেরিতে মার্ডার হলো, আমি তো সেখানে আপনাকে দেখেছিলাম, আপনি আমাকে হেল্পও করলেন, এরপর সারপ্রাইজিংলি আমার চোখের সামনে আপনি গায়েব হয়ে গেলেন। শেহজাদ বলে না, কোনোভাবেই সম্ভব না, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি তো আপনাকে চিনছি না, এমন কোনো কিছু তো আমার মনে নাই। তারপর মিরাজ আর শামসুল বের হয়ে আসার পর শামসুল বলে না, আমার তো মনে হচ্ছে লোকটা ঠিকঠাক আছে, ইনি তো খুনি বলে মনে হচ্ছে না। ঠিক আছে তুমি দেখো, কোনো
কোনো তথ্য বের করতে পারো কিনা? আমার মনে হচ্ছে না যে ইনি খুনি। মানে মিরাজ এমনিতেই টুইস্টেড ছিল, এই শামসুল আলম এসে তারপর শেহজাদ এসে তাকে আরো বেশি টুইস্টেড করে দিল। অ্যাসিস্ট্যান্ট শফিক শেহজাদ সম্পর্কে ওই এলাকার মানুষের কাছ থেকে একটু জানতে যায়, তথ্য নিতে যায়। সবার মতে উনি একজন ধান্দাবাজ, বাকি খেয়ে টাকা দেয় না, আরবার ওষুধ বিক্রি করে কিন্তু তাতে কোনো কাজ হয় না, অনেকবার তার ওষুধ নিয়ে খাইছে কিন্তু কোনো ফল নাই। কিন্তু বাড়িওয়ালা তার ব্যাপারে খুব পজিটিভ, সে বলে সে তোমার ভাড়া সবসময় অ্যাডভান্স দিয়ে দেয় 15 তারিখের মধ্যে, লোক খুব ভালো, ওই কি গবেষণার কাজ টাজ করে আর ওষুধ টষুধ বিক্রি করে, আমার কোনো সমস্যা নাই, কখনো খারাপ কিছু তো দেখি নাই। এরপর শফিক অফিসে ফিরে আসলে দেখা যায় ওই যে ফারিয়ার পেটে যার বাচ্চা ছিল, ব্যবসায়ী বিবাহিত, সে থাইল্যান্ড থেকে সরাসরি থানায় এসেছে পুলিশের সাথে কথা বলতে। মিরাজের জিজ্ঞাসাবাদে সে জানায় যে আমার স্ত্রী জানে আমাদের এই সম্পর্কের কথা, সবার সম্পর্ক তো একরকম হয় না, আমার স্ত্রী এটা জানে এবং দ্যাটস টোটালি ওকে উইথ মি। ফারিয়া আমার কাছে আর একটা ফ্যামিলি বা স্ত্রীর মর্যাদা চাইতো, আমাকে প্রচুর বিরক্ত করতো, ফোন দিত, যখন তখন ডাকতো, কিন্তু বোঝেনি তো একটা ফ্যামিলি অলরেডি মেনটেন করি, নিজের ব্যবসা বাণিজ্য আছে, সবসময় তো ওইভাবে ওকে সময় দেওয়া সম্ভব হয় না। ওই দিন রাতেও আমাকে কি একটা যেন বলতে চেয়েছিল, আমাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু আমার যে ফ্যামিলিতে ফাংশন ছিল, শ্বশুরবাড়ির লোকজন এসেছে, আমি তো সেগুলো রেখে ওইভাবে আসতে পারি না, তো আমি ওই দিন ফোনটা রিসিভ করিনি, ওই দিন আমি আসতে পারিনি। মিরাজ বলে আপনার কি মনে হয় কেন দেখা করতে চাচ্ছিল? পরদিন যে তোমার থাইল্যান্ডের ফ্লাইট, হয়তো এই জন্য আমাকে বাই বলার জন্য বা দেখা করতে চাইছিল, এমন কিছু হতে পারে। ফারিয়ার পেটে আপনার 2 মাসের বাচ্চা ছিল, আপনাকে হয়তো এই নিউজটাই দিতে আসছিল। শুনে লোকটা ভীষণ কষ্ট পায়। মিরাজ তাকে বলে যে আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না, চোখে চোখে রাখবো। তারপর তার মনে পড়ে সে যে শেহজাদকে রেখেছিল তার এখন কি অবস্থা। শফিক তাকে জানায় জাহাঙ্গীর স্যার গিয়ে তাকে প্রচন্ড মারধর করছে, কিন্তু কোনো স্বীকারোক্তি বা কোনো কিছুই সে বলে নাই। তারপর মিরাজ শেহজাদের সাথে দেখা করতে যায় এবং বলে আপনি সত্যটা বলে দিচ্ছেন না কেন, শুধু শুধু কেন কষ্ট পাচ্ছেন? বলে দিলে আপনিও মুক্তি পান, কেসটাও সলভ হয়, সবকিছুই তো ঠিক হয়ে যায়। লোকটা তখন বলে বিশ্বাস করেন আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নাই, আমি কিছুই জানি না, আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি যে আমাকে এভাবে দোষী সাব্যস্ত করতেছেন? মিরাজ বলে সিসি ক্যামেরায় আপনার ভিডিও দেখালাম, এরপর আপনার বিশ্বাস হচ্ছে না? বলে যে না, ওই ভিডিওতে আপনি যাই দেখান না কেন ওইখানে আমি যাইনি। তারপর সে মিরাজের কাছে এসে আস্তে করে বলে যদি ওই ভিডিওর জন্যই আপনি আমাকে আটকে থাকেন, মনে রাখবেন এই ভিডিওর জন্যই আমি এখান থেকে বের হয়ে যাব, এইটাই আমাকে বের করার প্রমাণ হিসেবে কাজ করবে। মিরাজ তো আরো টুইস্টেড হয়ে যায় যে কি বলে এই লোক, ভিডিওর কারণে খাইছে ধরা, এটার কারণে কেমনে মুক্তি পাবে? মিরাজ তাকে বলে আচ্ছা আপনি কি সব উল্টাপাল্টা বলেন, আমাকে একটু বলেন তো। শেহজাদ বলে আমাকে এখান থেকে বের করেন, আমি আপনাকে সব খুলে বলবো, এখান থেকে বের না করলে একটা কথাও বলবো না। এরপর মিরাজ আবারও ওই ফারিয়ার রুমমেটকে ডাকে, তার কাছ থেকে ফারিয়া সম্পর্কে আরো তথ্য জানতে চায়। সে জানায় ফারিয়া আসলে ঘরের মধ্যে খুব উচ্ছৃঙ্খল ভাবে থাকতো, পোশাক আশাক নিয়ে একেবারেই কেয়ারলেস ছিল, দারোয়ান কেয়ারটেকার এরাও যদি বাসায় এসে নক করতো সে ওই অপ্রস্তুত ভাবে গিয়ে দরজা খুলতো। আর বোঝেনই তো 2টা ব্যাচেলার মেয়ে থাকি, তারা কিভাবে আমাদের দিকে তাকাতে পারে। তো এই কথা শোনার পর মিরাজের মাথায় আসে ওই বাসার দারোয়ানের কথা। খোঁজ নিয়ে দেখে এই দারোয়ানের ছিল নীল চোখ, খুবই আকর্ষণীয়, মার্জিত চেহারা, শিক্ষিত, ভদ্র, কড়াইল বস্তিতে তার বাস। খুন হওয়ার ঠিক 2 মাস আগে থেকে সে গায়েব, তাকে কোথাও দেখা যাচ্ছে না, তাই 1 মাস আগে ওইখানে নতুন সিকিউরিটি গার্ডকে আনা হয়েছে। মিরাজের সন্দেহ হয় ওই দারোয়ান হয়তো কোনোভাবে ফারিয়াকে পছন্দ করত, সে হয়তো এই খুনের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে। অফিসারকে এই কথা জানালে সে বলে ঠিক আছে ধরো, কিন্তু এত লেন্দি করা যাবে না, তাড়াতাড়ি সলভ করো। মানে এখানে আসলে কেসটার আসল ঘটনা উদ্ঘাটনের থেকে কেসটা দ্রুত শেষ করে দেওয়াটা যেন বেশি গুরুত্ব পাচ্ছে। কিন্তু মিরাজ তো চায় আসলে সঠিক বিচার হোক, কেসটা সুন্দরভাবে সলভ হোক। যাই হোক, সে চলে যায় ওই যে দারোয়ান তার বাসায়, অর্থাৎ কড়াইল বস্তিতে। সেখানে গিয়ে দেখে তার বৃদ্ধ মা আছে ঘরে, ছেলের প্রতি অত্যন্ত বিরক্ত। আর ওই দারোয়ানের ঘরে অনেকগুলো বেশ নামি দামি বই, পাশে তার অনেকগুলো পোষা কবুতর। তার মা জানায় এই কবুতরগুলো তার খুব পছন্দের, যেন কলিজার টুকরা। মিরাজ তখন ধারণা করে তাই যদি হয়ে থাকে তার মানে এই খুনি খুব বেশি দূরে নাই, সে ঢাকা ছেড়ে এখনো পালায়নি, হয়তো আশেপাশেই আছে। কারণ যদি সে কবুতরকে এত ভালোবাসতো আর অনেক বেশি দূরে চলে যেত, তাহলে এগুলোর কোনো একটা ব্যবস্থা করে রেখে যেত। সবকিছু শুনে অফিসার তাকে দ্রুত কাজ শেষ করার পরামর্শ দিয়ে চলে যায়। তারপর দেখা যায় মিরাজকে তার ওয়াইফ ডাক্তারের কাছে নিয়ে এসেছে তার স্পার্ম চেক করার জন্য। আপনারা হয়তো জেনে থাকবেন যদি বাচ্চা না হয় তাহলে মায়ের বা বাবার দুজনেরই বাচ্চা ধারণ ক্ষমতা টেস্ট করা যায়। তো মিরাজের আসলে কোনো সমস্যা নাকি তার ওয়াইফের সমস্যা, এটা টেস্ট করার জন্য মিরাজকে ডাক্তারের কাছে নিয়ে আসে। সে হাসপাতালে থাকা অবস্থায় শফিক তাকে ফোন দেয় এবং তাকে জানায় যে স্যার আরও একটা লাশ পাওয়া গিয়েছে ওই লেকে। মিরাজ এসে দেখে লাশটা পচে গেছে আর তার গলার সাথে একটা চেয়ার বাঁধা ছিল, ওই যে লোহার চেয়ার মিরাজ প্রথমবার এসে বলেছিল যে এখানে 2টা চেয়ার থাকার কথা, একটা নাই কেন, মিসিং। এই মিসিং চেয়ারটা আসলে লাশের গলায় ঝুলিয়ে লেকের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, পরবর্তীতে এটা পচে ভেসে উঠছে আর কি। একটা কেস সলভ হতে না হতেই 2টা মার্ডার কেস, মিরাজের চাপ তো আরো বেশি বেড়ে যায়। তারপর তাকে প্রেস কনফারেন্স করতে হয়। সাংবাদিকরা এমন উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে যে মিরাজের মাথায় গরম হয়ে যায়, সে জনসম্মুখে একটু মুখ খারাপ করে ফেলে, রাগ করে কনফারেন্স ছেড়ে চলে যায়। সাংবাদিকরা তো আসলে এইটাই চাচ্ছিল, তাদের তো সত্য প্রচার করা দরকার না, তাদের দরকার ভাইরাল হওয়া। এখন একটু খেয়াল করে দেখবেন কোনো নিউজ চ্যানেলই আসলে প্রকৃত নিউজ চালায় না, এই কোন নায়িকা বা কোন নায়ক কি হাগলো না পাদলো না খাইলো না না খাইলো এইসব নিয়ে তারা পড়ে থাকে। তো এখানকার সাংবাদিকরাও তাই করে,
নাইমকে প্রচুর বাজেভাবে প্রেজেন্ট করে এবং এটা তার ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা বলে সবার সামনে প্রচার করে। এতে মিরাজের অফিসার খুবই রেগে যায় এবং মিরাজকে বলে যে তুমি এসব কি উল্টাপাল্টা বলো, এই কেস থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো, এই কেস এখন হ্যান্ড ওভার করা হবে জাহাঙ্গীরের কাছে। মিরাজ তো তার কাছে সময় চাচ্ছিল, কিন্তু কিসের সময় আর কিসের কি, উল্টাপাল্টা বলার কারণে তাকে তো সাসপেন্ডই করে দেয়। মিরাজ বাসায় এসে খুব হতাশাজনক সময় কাটাচ্ছিল। হঠাৎ করে তার চোখ যায় ওই যে শেহজাদের রুম থেকে সে একটা শিশি নিয়েছিল কি যেন ওষুধ, ওইটার দিকে। সে ওই লিকুইডটা ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করায় এবং টেস্টের রিপোর্টে জানা যায় এটা আসলে তেমন কিছুই না, এক ধরনের খেলনা পানীয়। সাদা পানির মধ্যে এই ড্রপগুলো দিলে লাল রক্তের মতো হয়ে যায়। এগুলো যে কোনো খেলনা দোকানে পাওয়া যায় বাচ্চাদের। মিরাজের তখন মনে পড়ে শেহজাদ তাকে বলেছিল যে এটা খাইলে কাজ হবে, ইনজেকশন দিলে আরো বেশি কাজ হবে। তো সে ওইটা নিয়ে শেহজাদের ল্যাবরেটরিতে আবারও ফিরে আসে। ঘরের মধ্যে ঢুকতে দেখে ছোট্ট একটা পিচ্চি সেখানে ঘুমিয়েছিল, তাকে দেখে জানালা দিয়ে পালিয়ে যায়। তারপর মিরাজ কি মনে করে যেন ওই ওষুধটা সে সবটুকু গিলে খেয়ে ফেলে নিজের উপরে টেস্ট করার জন্য, যে দেখি কি হয়। খাওয়ার পরেই তার মাথা ঝিম দিয়ে সে ফ্লোরের উপর পড়ে যায় এবং তার সব ফ্ল্যাশব্যাক হতে থাকে। ওই যে তার ওয়াইফের সাথে হাসপাতালে যাওয়ার দৃশ্য, তাদের বাচ্চা হওয়ার টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার দৃশ্য, তার অ্যাসিস্ট্যান্ট শফিকের সাথে থানার দৃশ্য, এমনকি সে যখন স্কুলে পড়তো প্রাইমারি স্কুলে, সেই সময়ের দৃশ্যও সব মনে পড়ে। ঠিক এই সময় ওই যে ছোট্ট ছেলেটা দৌড় দিল, সে ছিল শেহজাদের কাজের লোক পরি। সে এসে মিরাজকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এদিকে কেসের দায়িত্ব পাওয়ার পর জাহাঙ্গীর ওই মিরাজের যে অ্যাসিস্ট্যান্ট ছিল শফিককে ডেকে বলে, তুমি আমাকে পছন্দ করো কি না করো যায় আসে না, তোমার বস সাসপেন্ড হয়েছে, তোমার মন খারাপ হয়নি? শফিক বলে, না স্যার। বলো কি? যার বস সাসপেন্ড হলে মন খারাপ হয় না তাকে তো আমি বিশ্বাস করতে পারি না, সত্য কথা বলো। শফিক বলে, জি স্যার, একটু মন খারাপ হয়েছে। মিরাজের তো খেয়ে কাজ নেই, শুয়ে ঘুম নেই, বাসায় এসে খালি বউয়ের সাথে ঝগড়া করতে থাকে। চুন থেকে পান খসলেই চিৎকার চেঁচামেচি করে। তার বউ তাকে রাগ করে বলে, তুমি তো একটা ভিতর ডিম, সবকিছু নিয়ে খালি দেরি করো। তুমি জানো যে প্রমাণ আছে, কিন্তু তুমি প্রমাণটাকে ফেস করতে চাও না, ভিতর ডিম একটা। ফেস করো, কেস সলভ করো। মিরাজের তো প্রচন্ড জেদ হয়। সে ওই সময়ই শফিককে ফোন দিয়ে বলে যে, শফিক, আমি শেহজাদকে নিতে আসতেছি, আমি ওকে এখন বের করে আনবো। এদিকে শেহজাদকে তো আচ্ছা মতো প্যাদানি দিয়ে হাসপাতালে ভর্তি করে রাখছে জাহাঙ্গীর। মিরাজ হাসপাতালে আসে এবং শেহজাদকে ওইখান থেকে বের করে নিয়ে যায়। জাহাঙ্গীর যাদেরকে ডিউটিতে রেখে গেছিল তারা তো মিরাজকে চেনে যে পুলিশ হিসেবে। মিরাজ তাদেরকে বলে যায়, আমি অ্যাকশনে যাচ্ছি, কেউ আসলে কাউকে কিছু বলার দরকার নাই। হাসপাতাল থেকে বের হয়েই শেহজাদের প্রথম দাবি, আমাকে এখন একটা বাড়ি নিয়ে যাইতে হবে, আমার এখন দুষ্টু পানি না খেলে হবেই না। তাছাড়া আমি আপনাকে এমন এমন কিছু কথা বলবো, আপনিও দুষ্টু পানি না খেলে এগুলো হজম করতে পারবেন না। মিরাজের হাতে তো সময় কম, তারপরেও তার জোরাজুরির কারণে তাকে বাধ্য হয়ে নিয়ে যাওয়া লাগে একটা বারে। এক গাদা দুষ্টু পানি গেলার পর তারপর শেহজাদ মিরাজকে বোঝাতে থাকে, তুমি যে পানীয়টা নিয়েছিলে এটা দিয়ে আসলে টাইম ট্রাভেল করতে হয়, নির্দিষ্ট একটা মাত্রা পর্যন্ত খেতে হয়, টাইমকে লক করতে হয়। তুমি তো টাইমকে লক না করে সবটুকু খেয়ে ফেলছো, এই জন্য তুমি আনলিমিটেড টাইমের মধ্যে ঢুকে গেছো, তুমি ওই লুপ থেকে বের হতে পারতেছো না। কিন্তু তুমি যদি নির্দিষ্ট কোনো টাইমে যেতে চাও তোমাকে সেই টাইমটাকে লক করতে হবে। মিরাজ তো কিছুই বুঝতে পারছিল না। তারপর শেহজাদ তাকে বলে যে, দেখো, তুমি এগুলোর কিচ্ছু আসলে বুঝবাও না, তাছাড়া তুমি তো কোনো কিছুতে বিশ্বাসই করো না প্রমাণ ছাড়া, তোমাকে সরাসরি দেখাতে হবে, তোমাকে বললে কাজ হবে না। তো মিরাজ শেহজাদকে তার ল্যাবরেটরিতে নিয়ে আসে। তারপর সে তার কাছ থেকে বুঝতে চায় যে আসলে কাহিনীটা কি, আমাকে একটু খুলে বলেন। দর্শক, আপনারা ব্যাপারটা খেয়াল করে বুঝবেন, সত্য মিথ্যা জানি না, কিন্তু শেহজাদ তাকে যে জিনিসটা বোঝায় যে মানুষ যখন মারা যায় তখন তার ব্রেনের সেলগুলো মারা যায়, কিন্তু তার নার্ভের মধ্যে তার রক্তের সাথে তার অনেক মেমোরি থেকে যায়, মানে ব্রেনের সিগন্যালগুলো থেকে যায়। ওই সিগন্যালগুলো ব্রেনে পৌঁছানোর আগেই সে মারা যায়, বা মারা গেলে তখন ওই সিগন্যালগুলো পৌঁছিয়ে পারে না এমন হয়। তো কোনো মৃত মানুষের ওই সেল অথবা ব্লাড যদি কালেক্ট করা যায় তাহলে শেহজাদ ওইটা দিয়ে একটা ওষুধ তৈরি করতে পারে, যে ওষুধটা কেউ যদি খায় তাহলে যে সময়ে ওই লোকটা মারা গিয়েছে সেই সময়ে টাইম ট্রাভেল করা সম্ভব। আরও ভেঙে বলি, এই যে ফারিয়া মারা গিয়েছে না, যদি ফারিয়ার বডি থেকে ব্লাড অথবা তার শরীর থেকে কোনো জায়গা থেকে সেল কালেক্ট করা যায়, ওই সেল কালেক্ট করে শেহজাদ একটা ওষুধ তৈরি করতে পারবে। সেই ওষুধটা যদি মিরাজ খায় তাহলে যে সময় ফারিয়া খুন হয়েছিল ওই টাইমে মিরাজ ট্রাভেল করতে পারবে। হিসাবটা বুঝতে পেরেছেন? তো মিরাজ বলে, তাহলে আমার ওইখানে যেতে হবে, তাহলে আপনি আমাকে ওইখানে পাঠান, আমি তাহলে ফারিয়াকে বাঁচাবো। শেহজাদ বলে, না, এই পৃথিবী খুবই ডিটারমিনিস্টিক, মানে যা হওয়ার তা হবেই, যা হচ্ছে এটা হওয়ারই ছিল, আর যা ঘটেছে এটা ঘটারই ছিল। আপনি যদি অতীতে যান বা ভবিষ্যতে যান, যেখানেই যান না কেন, যা হবে এটা আপনি কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। মিরাজ বলে, আমি কেন পারবো না? যদি খুনের সময় আমি ওখানে পৌঁছাতে পারি তাহলে আমি ওকে খুন হওয়া থেকে বাঁচাবো, আমি খুনিকে ধরে ফেলবো। শেহজাদ বলে, না, সেটা আপনি পারবেন না, কারণ আপনি টাইম ট্রাভেল করতে পারবেন আর সেই সকল কাজগুলো করতে পারবেন যে সকল কাজগুলো করলে ভবিষ্যতের কোনো রেজাল্ট চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? মানে মিরাজ যদি টাইম ট্রাভেল করে আর যদি ফারিয়াকে বাঁচানোর চেষ্টা করে তাহলে এই যে ফারিয়া মারা গেছে এটা তো ভুল প্রমাণিত হবে। সো মিরাজ টাইম ট্রাভেল করতে পারবে, ফারিয়ার মৃত্যুকে হয়তো দেখতেও পারবে, কিন্তু তাকে বাঁচাতে পারবে না, কারণ এই পৃথিবীর নিয়মই হচ্ছে এরকম, যা হওয়ার যেটা হওয়ার সেটা অনেক আগে থেকেই কপালে লিখিত। এটা অবশ্য আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এরকম রয়েছে, রাইট? শেহজাদ আরো বলে, ফারিয়াকে তো কবর দেওয়া হয়ে গিয়েছে,
এখন তো আর কোনোভাবে তার শরীর থেকে ব্লাড বা সেল কালেক্ট করা সম্ভব না। সো ওই টাইমে ট্রাভেল করাও সম্ভব না। সুতরাং আপনি যা জানতে চাচ্ছেন খুনি কে বা ওই সময় গিয়ে তাকে যে বাঁচাতে চাচ্ছেন এটাও সম্ভব না। মিরাজ বলে কোনোভাবেই কি সম্ভব না? শেহজাদ বলে হ্যাঁ সম্ভব। ফারিয়া যখন মারা গিয়েছে একই সময়ে মারা গিয়েছে এমন একজনের ব্লাড যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে সম্ভব। এই কথা শুনে শেহজাদের যে বাসার কাজের লোক ছিল পরি, সে বলে সমস্যা কি, ফারিয়া যখন লাশ ঘরে ছিল ওই টাইমে ফিরে যান। মানে ফারিয়ার ডেড বডি যখন ওই যে লাশ ঘরে ছিল ওই টাইমে যদি ট্রাভেল করা যায় তাহলে ওই লাশ ঘর থেকে ফারিয়ার বডি থেকে ব্লাড নেওয়া সম্ভব। বুঝতে পেরেছেন? এখন ওই সময় মারা গিয়েছিল এমন কাউকে কই পাবে? তখন মিরাজের মনে পড়ে সে যখন প্রথমবার শেহজাদের বাসা রেড দিতে এসেছিল সেই সময় তাকে যখন জিজ্ঞেস করে যে গতকাল রাতে আপনি কোথায় ছিলেন, সিসিটিভিতে আপনাকে দেখা গিয়েছে। শেহজাদ বলেছিল যে পরীর একটা ইঁদুর মারা গিয়েছে, ওই ইঁদুরটাকে আমরা একেবারে ওই যে মিশরীয় কায়দায় কবর দিতে গিয়েছিলাম। এটা মনে করে মিরাজ শেহজাদকে বলে আচ্ছা মানুষের রক্ত হলে হবে নাকি যে কোনো কিছু হলেই হবে? শেহজাদ বলে মানুষ হলে ভালো হয়, যে কোনো কিছু হলে ট্রাই করা যায়। তারপর সে, পরী এবং শেহজাদ যেখানে তারা ইঁদুর কবর দিয়েছিল ওই ইঁদুরের কবরের কাছে যায়, মাটি খুঁড়ে ইঁদুরটাকে তোলে। ইঁদুরকে মমি করে কবর দেওয়ার কারণে ইঁদুরটা পচে যায়নি। তো ওই মরা ইঁদুরের শরীর থেকে প্রথমে শেহজাদ একটু রক্ত কালেক্ট করে, তারপর সেটা দিয়ে টাইম ট্রাভেলের ওষুধ তৈরি করে। মিরাজ তো এদিকে শেহজাদকে হাসপাতাল থেকে নিয়ে আসছে, তার নিজের কাজ করতেছে। ওদিকে জাহাঙ্গীর হাসপাতালে যায় চেক করতে যে শেহজাদের কি অবস্থা। মিরাজ শেহজাদকে বলে আচ্ছা আপনি যেহেতু টাইম ট্রাভেল করতে পারেন তাহলে এই খুনগুলো হতে দেন কেন, বা আপনি এটা সবাইকে বলেন না কেন? তাহলে তো আমরা অনেক বড় বড় কেস সলভ করতে পারি। শেহজাদ বলে ওই যে বললাম আপনি ভবিষ্যৎকে কখনো চেঞ্জ করতে পারবেন না, যেটা হওয়ার ওইটা হবেই। যাই হোক, ইঁদুরের ব্লাড দিয়ে তৈরি করা তাদের টাইম ট্রাভেলের মেডিসিন প্রস্তুত। সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় শেহজাদের যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির পেছনেই রয়েছে একটা গুপ্ত দরজা। সেখান থেকে মিরাজকে নিয়ে যায় আরও একটা গুপ্ত ঘরের মধ্যে। সেখানে গিয়ে মিরাজকে শুয়ে পড়তে বলে এবং বলে যে আপনি প্রস্তুত? কিন্তু মিরাজ কেন জানি ভয় পাচ্ছিল। সে ভয় পেয়ে চলে আসবে এমন সময় পেছন থেকে শেহজাদ তাকে ইঞ্জেকশনটা দিয়ে দেয়। তারপর নাইম অতীতে ফিরে যায়। এদিকে জাহাঙ্গীর হাসপাতালে এসে দেখে যে শেহজাদকে নিয়ে চলে গেছে। ওই হাবিলদার দুইটাকে তো থাপড়ায় আচ্ছা মতো, আর বলে যেরকম হয়েছে আপনি আমাকে জানাবেন না, দ্রুত গাড়ি বের করেন। এদিকে ওই মেডিসিন দিয়ে দেওয়ার পরে মিরাজ তো অতীতে ফিরে গেছে, মানে টাইম ট্রাভেল করতেছে। তো সে ফিরে যায়, ওই যে তার ওয়াইফ তাকে বলেছিল মনে আছে বিড়ি আনতে, সে বের হয়ে গেল। তারপর একটা ফোন আসলো, ফোনের কথা শেষ না করে সে একটা সিএনজি ডাকলো। ওই সিএনজি ডেকে সে মূলত গিয়েছিল ফারিয়ার লাশ ঘরের ওইখানে। শেহজাদও তার সাথে ছিল। তারা দুজন মিলে ওই লাশ ঘরে গিয়ে শেহজাদকে ভেতরে ঢুকায় আর মিরাজ বাইরে অপেক্ষা করছিল। আর শেহজাদ লাশ ঘরে ঢুকে ফারিয়া যে সময় খুন হয়েছিল ওই টাইমে ট্রাভেল করার জন্য ফারিয়ার বডি থেকে ব্লাড কালেক্ট করে আর ফেরার সময় সিসি ক্যামেরার দিকে তাকিয়ে হাসে। তাহলে বুঝতে পেরেছিলেন সে ওই যে জেলে বলেছিল মনে আছে আমাকে যদি ভিডিওতে দেখা গিয়ে থাকে এই প্রমাণের কারণেই আমি জেল থেকে বের হয়ে আসবো। কারণ সে আসলে জানতো যে তাকে ওই সিসিটিভিতে দেখা গিয়েছে, তার মানে নিশ্চয়ই টাইম ট্রাভেল হবে এবং সে এটাতে ইনভলভড। তো শেহজাদ মর্গ থেকে বের হয়ে এসে মিরাজকে বলে মনে রাখবেন 6 নম্বর গাছের গুড়ি। মিরাজ বলে এখন আমরা কি করব? শেহজাদ বলে এখন আমরা ঘুমানোর অপেক্ষা করব, তারপর আমরা ঘুম থেকে জেগে উঠবো এবং আমাদের টাইম ট্রাভেল শেষ হয়ে গিয়ে আমরা আবার রিয়েল ওয়ার্ল্ডে ফেরত যাব। ঘুম থেকে ওঠার পর মিরাজ তো নিজেকে বিশ্বাসই করতে পারছিল না যে সে আসলেই টাইম ট্রাভেল করছে। এরপর শেহজাদ তাকে বলে যে আপনার অ্যাসিস্ট্যান্টকে বলেন ওই মর্গের পাশের 6 নম্বর গাছের গুড়ির মধ্যে আমরা যে রেখে আসলাম না ওইখানে ফারিয়ার ব্লাড আছে। শফিক সেখানে গিয়ে খুঁজে দেখে আসলেও সেখানে ব্লাড আছে, মানে তারা টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে ফারিয়ার বডি থেকে ব্লাড নিয়ে চলে আসছে। এইবার এই ব্লাড দিয়ে আবার ওষুধ তৈরি করে আবার ফারিয়া যখন হত্যা হয়েছিল ওই টাইমে ট্রাভেল করবে। এদিকে জাহাঙ্গীর তো হাসপাতালে না পেয়ে শেহজাদের বাসার দিকে আসতে থাকে। বাই দ্যাট টাইম শেহজাদ এবং মিরাজ ফারিয়ার হত্যার সময়ের ওই সময়ে ট্রাভেল করার জন্য প্রস্তুতি নিয়ে তারা তাদের ল্যাব রুমে চলে যায়। পরীকে দায়িত্ব দেওয়া হয় যে শেহজাদ এবং মিরাজ দুইজনই যেহেতু ওই টাইমে ট্রাভেল করবে, এদিকের যে মেডিকেশন প্রসিজিওর বা স্যালাইনের মাধ্যমে ওই রক্তটা দেওয়ার দায়িত্ব পরী পালন করবে। সে পিচ্ছি হলে কি হয় দেখা যায় খুবই এক্সপার্ট, দুজনকেই ঘুম পাড়িয়ে দেয়। তো টাইম ট্রাভেল করে মিরাজ ফিরে যায় যেদিন ফারিয়া খুন হয়েছিল ওই দিন রাতে তার থানায়। প্রথমে সে বুঝতে পারে না, পরে তার মনে পড়ে ও সে তো টাইম ট্রাভেল করে এখানে চলে আসছে এবং একটু পরে ফারিয়া খুন হবে, সো তাকে এখন পার্কে যেতে হবে। সো সেখান থেকে সে সরাসরি পার্কে চলে যায়। এর মধ্যে জাহাঙ্গীর তার টিম নিয়ে শেহজাদের বাসার নিচে হাজির। এসে দেখে শফিক বসে আছে। জিজ্ঞেস করলে শফিক বলে যে আমাকে এখানে জাস্ট মিরাজ স্যার থাকতে বলছে, আমি জানি না কি হয়েছে না হয়েছে, তারা উপরে আছে। জাহাঙ্গীর ওই মুহূর্তে তাকে কিছু বলে না, কিন্তু তার প্রতি ভীষণ রাগান্বিত হয় যে আপনারা মিলে এইসব ষড়যন্ত্র করতেছেন, একজন সাসপেক্টেড আসামি হাসপাতাল থেকে এভাবে আমার অনুমতি ছাড়া নিয়ে আসছেন। শফিক আমতা করতে থাকে, তারপর জাহাঙ্গীর তাকে নিয়ে উপরে ওঠে। টাইম ট্রাভেলে পার্কে যাওয়ার পর মিরাজ ফারিয়াকে দেখতে পারে এবং দূর থেকে তাকে ডাকার চেষ্টা করে। ওই যে প্রথম দৃশ্যে মনে করে দেখেন ফারিয়া পার্কের পাশে বসেছিল, তারপর কেউ যেন তাকে ডাকছে বা কি যেন একটা দেখতে সে উঠে গিয়েছিল মনে আছে? ওই সময় আসলে মিরাজ তাকে এই টাইম ট্রাভেল করার মাধ্যমে ডাকছিল। সে দূর থেকে শুনতে পাচ্ছিল এবং কে ডাকছে এটা দেখার জন্যই ফারিয়া উঠেছিল। যাই হোক, মিরাজ দেখতে পায় ফারিয়া ওঠার পরপরই ওই যে পেছন থেকে কেউ একজন এসে তাকে খুন করলো।
ওই সময় সে ফারিয়ার কাছে যাবে তাকে বাঁচানোর চেষ্টা করবে বলে, কিন্তু দেখে যে তার পা ওই মাটির সাথে আটকে গেছে, সে এক চুলও নড়তে পারছে না। তার চোখের সামনেই মুখে মুখোশ বাঁধা ওই খুনি ফারিয়াকে খুন করে, তারপর তার সমস্ত কাপড় খুলে বিবস্ত্র করে ফেলে। মিরাজ তো নিজের চোখে এই জিনিসটা দেখতে পারছিল না, তারপরও সে তাকে তো দেখতেই হবে, সে টাইম ট্রাভেল করে এত দূর আসছে, খুনিকে তো ধরতেই হবে। দেখে ওই খুনিটা আসলে তাকে ধর্ষণ করে না, সে ফারিয়ার গায়ের উপরে মাস্টারবেট করে, মানে পারভার্টেড আর কি। এদিকে জাহাঙ্গীর শফিককে নিয়ে উপরে এসে দেখে যে শেহজাদের রুমে তো কিছুই নাই, কেউই নাই, কোনো ক্লু পাচ্ছিল না। তারপর খুঁজতে খুঁজতে জাহাঙ্গীর ওই লাইব্রেরির কাছে গিয়ে দেখে যে পেছন থেকে আলো আসছে। সে শফিককে ডাক দেয় এবং বলে এই দরজা খোলো। শফিক বলে কোন দরজা স্যার, বুঝতে পারতেছি না তো। কষে একটা থাপ্পড় দিয়ে বলে যে লাইব্রেরি খোলো, দেখো পেছনে সুড়ঙ্গ আছে। এদিকে ফারিয়া তো খুন হবে ভবিষ্যতে, এটা তো ফিক্সড। তো খুনটা যখন হয়ে যায়, এরপরে মিরাজের পা ছেড়ে দেয় এবং সে মুভ করতে পারে এবং দৌড়ে এসে সে খুনিকে ধরে ফেলে। তার কাছে কোনো অস্ত্র ছিল না, খুনির হাতে ছিল একটা চাকু। এমনিতে মিরাজ মোটা মানুষ, তারপর আবার খুনির হাতে চাকু, সে সাহস করে তার কাছে যেতে পারে না, সে একটু ভীতুও ছিল আসলে। এরপর খুনি মুখোশ খুলতেই দেখে এ আসলে সেই দারোয়ান। দারোয়ান তাকে এক্সপ্লেন করতে থাকে যে মেয়েটাকে আমি খুব পছন্দ করতাম, কি সুন্দর, খুব ভালোবাসতাম, কিন্তু এই যে দেখেন প্রেম করে বাচ্চা নিয়ে ফেলছে। এই বাচ্চা হচ্ছে একমাত্র জিনিস, যদি কোনো মেয়ে এটা নিয়ে ফেলে তাহলে সে আর কারোর হয় না, ওই বাচ্চার বাবারই হয়। আমার এতদিনের আশা সবকিছু মাটি করে দিল, তো নিজের করে যেহেতু পাবো না, আর কাউরে পাইতে দেবো না, তাই ওরে খুন করলাম। সে মিরাজের গলায় তারপর ছুরি ধরে, তারপর ফারিয়ার লাশের কাছে নিয়ে গিয়ে বলে যে আপনি প্যান্ট খোলেন, আমি যা করছি আপনাকেও করা লাগবে, মাস্টারবেট করেন। সামনে মরা লাশ, গলায় ছুরি, এই অবস্থায় মাস্টারবেশন আসে। যাই হোক, ওই খুনি তাকে জোর করে মাস্টারবেট করায়। এবার একটু মনে করে দেখেন, ওই যে ময়না তদন্তে বলেছিল না যে তার বডির উপরে 2 ধরনের স্পার্ম পাওয়া গিয়েছে, একটা ছিল এই মিরাজের, আর একটা ছিল ওই খুনির। মিরাজ যখন এই টাইম ট্রাভেল করছিল, বাস্তবে তাদের শরীর তো ওই শেহজাদের ল্যাবের মধ্যে ছিল, আর জাহাঙ্গীর তো শফিককে নিয়ে সেই ল্যাবের মধ্যে চলে আসে, তাদেরকে জোর করে দরজা খোলায়। ঢুকে এইসব দেখে তো তার মাথায় কোনো কাজই করছিল না। শেহজাদ সেখানে উঠে দাঁড়িয়ে বলে যে শোনেন, ওনাকে এখন ঘুম থেকে ডাকবেন না, তাহলে উনি মারা যাবেন, ওনাকে একটু ঘুমাতে দিন, একটু পরে উনি উঠে যাবেন, তারপর আপনার যা করার করবেন। জাহাঙ্গীর তো মানতে চায় না, তার মাথায় পিস্তল ধরে। তখন দেখা যায় শফিক পেছন থেকে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। তখন শফিক আর শেহজাদ মিলে জাহাঙ্গীরকে আচ্ছা মতো প্যাদানি দেয় ওই ল্যাবের মধ্যে ফেলে। ওদিকে টাইম ট্রাভেলে দেখা যায় মিরাজকে ওই যে দারোয়ান জোর করে মাস্টারবেট করিয়েছে, এটা করার পর সে তো কাঁদতে থাকে। তারপর রাগ হয়ে যায়, ওই দারোয়ানকে ধরে সে একেবারে আশ্রয় মেরে ফেলে এক প্রকার, আর এরপরই তার ঘুম ভেঙে যায়। তাহলে এবার বুঝতে পেরেছেন, ওই যে দ্বিতীয় লাশটি পাওয়া গেল, চেয়ারের সঙ্গে বেঁধে লেখে ফেলে দেওয়া হয়েছিল, এই কাজটি কিন্তু তাহলে মিরাজই করেছিল ওই সময়। আর ওই যে একটা পায়ের ছাপ পাওয়া গিয়েছিল বুট জুতার, সে তো ইউনিফর্মে ছিল, ওইটা মিরাজেরই বুটের দাগ। আর ওই ইয়াবাখররা যে বর্ণনা দিল, চোখের সামনে একজন লোক ভ্যানিশ হয়ে গেল, এই যে মিরাজ ঘুম থেকে জেগে উঠলো ওই স্পট থেকে, এই জন্য ওই ইয়াবাখররা দেখেছিল যে জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। টাইম ট্রাভেলে মিরাজের আরো মনে পড়ে, ওই 2টা লাশ খুন করার পর ফারিয়ার লাশটাকে সে প্রথমে ওই বটগাছের মধ্যে রেখে দিয়েছে, আর মিরাজের লাশটাকে ওই যে চেয়ার ঝুলিয়ে তারপর লেকের মধ্যে ফেলে দিয়েছিল। অর্থাৎ ফারিয়ার খুনি দারোয়ান, আর ওই দারোয়ানের খুনি মিরাজ নিজেই। পরের দৃশ্যেই দেখা যায় জাহাঙ্গীর, মিরাজ, অন্যান্য পুলিশদেরকে নিয়ে যেখানে ফারিয়ার লাশ পাওয়া গিয়েছিল, ওইখানে একটা গাছের উপর থেকে একটা পুটলা পাওয়া যায়। ওই পুটলার মধ্যেই ফারিয়ার কাপড় চোপড় বা অন্যান্য বিভিন্ন প্রমাণ ছিল। তো সেগুলো পাওয়ার পরে কেস তো সলভ হয়ে যায়, ওই দারোয়ানি খুন করেছে সবকিছু প্রমাণিত হয়ে যায়। এরপর মিরাজ ওই যে প্রথম যে হুজুরের সাথে দেখা করেছিল, এই টাইম ট্রাভেল করার পর মিরাজ তো ওই যে নাস্তিক ছিল, তার মোটামুটি সৃষ্টিকর্তা, দুনিয়া, নসিব এগুলোর উপরে বিশ্বাস আসে। সে ওই হুজুরের কাছে জিজ্ঞেস করে যে হুজুর তাহলে কি করতে হবে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আচ্ছা ঠিক আছে। মানুষের ধর্মে বিশ্বাস করতে শুরু করে। এত জটিল একটা কেস এত দ্রুত সলভ করে দিল, এই প্রমাণগুলো যে ওইখানে আছে মিরাজ এটা কিভাবে জানলো, এইসব কিছু জানতে যখন তার অফিসার তাকে ডাকে, মিরাজ তখন মুখ খোলে না। সে বলে স্যার যা করছে সব জাহাঙ্গীর স্যারই করছে, এটা সব তারই কৃতিত্ব, আমি কিছুই করিনি, আমি তো কিছুই জানি না, আমি তো কেসের দায়িত্বেই ছিলাম না, আর প্রমাণ যে ওইখানে পাওয়া যাবে এটা স্যার জাহাঙ্গীর স্যারই মনে করছিলেন, আমি কিছুই জানি না। অফিসার বলে তাহলে আপনি দ্বিতীয় খুনিকেও বের করেন। মিরাজ বলে দ্বিতীয় খুনি তো, তারপর তার মুখ আটকে যায়। সে বলে ঠিক আছে স্যার, দেখা যাবে স্যার, আমাকে একটু ছুটি দেন, আমি কিছুদিনের জন্য ছুটি চাই, আমি একটু ফ্যামিলিতে সময় দিতে চাই। তার স্যার বলে ঠিক আছে তুমি ছুটি নাও, কিন্তু কেস তো একটা সলভ হয়েছে, ওই কেসটা সলভ করতে হবে, ঠিক আছে, ওই খুনিকে আমাদের বের করতে হবে। এবং এই ঘটনার পর থেকে মিরাজ যেন কেমন চুপচাপ হয়ে যায়। যেখানে ফারিয়া খুন হয়েছিল সেইখানে শেহজাদকে ডাকে আর বলে আপনার এই আবিষ্কার সবাইকে বলে দেন না কেন, তাহলে তো আমরা অনেক উপকৃত হতে পারবো, পুলিশ অনেক অনেক কেস সলভ করতে পারবে, সব সত্য মানুষ জেনে যাবে, আপনি অনেকগুলো নোবেল পাবেন। শেহজাদ বলে টাইম ট্রাভেল করা যায় নাকি, তাই নাকি, আমি তো জানি না, কে বলেছে আপনাকে? মিরাজ বলে আমি সবাইকে বলে দিব। শেহজাদ বলে আপনি যে বলবেন লোকে আপনাকে পাগল বলবে, তাছাড়া ভুলে যাবেন না যে দ্বিতীয় খুনিটা কিন্তু আপনি, সো বেশি ঘাটাঘাটি করলে আপনি ধরা পড়বেন। আর টাইম ট্রাভেল যে করা যায় আপনাকে কে বলেছে, এটা তো আপনার মনের ভুলও হতে পারে। আচ্ছা ভেবে দেখুন তো, ওই যে আপনি যখন বিড়ি আনতে গিয়েছিলেন
আমার ল্যাবে যাওয়ার আগে তো আপনি জানতেনই না যে আপনি কোথায় গিয়েছিলেন। সেই মেমোরিটা আপনার মাথায় নেই কেন? সেই মেমোরিটা আপনার মাথা থেকে রিকালেক্ট করেন, তাহলে তো আপনি আনসার পেয়ে যাবেন। ব্যাপারটা কিন্তু আসলেই ভাবনার। মানে টাইম ট্রাভেল করার পরে যখন সে ওই যে বিড়ি আনার পরে সিএনজি নিয়ে ওই মর্গে গেল, বাস্তবে ওই সময়টাতে উনি কোথায় ছিলেন এই কথা কিন্তু কোথাও বলা হয়নি, বা এই মেমোরি কিন্তু মিরাজের মাথায় নাই। তো ওই সময়টা তো অবশ্যই বসেছিল না, ওই সময়টা তো সে কিছু না কিছু করছে। কি করছে সে তো মিরাজ জানে না। বুঝতে পেরেছেন? আশা করি আমি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি না বুঝেন তাহলে কমেন্ট করেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার। ব্যক্তিগত জায়গা থেকে আমাকে যদি বলেন, আমার আসলে কয়েকটা জায়গায় খটকা আছে। প্রথমত, একটা তো শেহজাদ বলেই দিল যে ওই সময়ের মেমোরি আপনার তো মনে নাই, তাহলে তো টাইম ট্রাভেল ব্যাপারটা আসলে এক্সিস্টই করতো না। দ্বিতীয়ত, ওই যে মানুষ মরে গেলে তার শরীর থেকে ব্লাড নিয়ে সেই ব্লাড দিয়ে ওষুধ তৈরি করে অতীতে ফেরত যাওয়া যাবে, এটা টোটালি বোগাস মার্ক একটা আইডিয়া, সবাই জানে। তারপর সায়েন্স ফিকশন তো ওকে, লেট ইট বি। অ্যাটলিস্ট বাংলাদেশে হলিউড কনসেপ্টের মুভি করতেছে, এটাই বা কম কিসে, তাই না? সো আপাতত এটা ভেবেই তৃপ্তির ঢেকুর তুলুন, আর আশা করতে থাকুন আমাদের দেশের মেধাবী পরিচালকরা আরো সুন্দর সুন্দর এরকম ওয়েব সিরিজ তৈরি করুক, সেগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করি। আর সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন। সো কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।